30 নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী। 2017 সালের এই দিনে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনিসুল হক 2015 সালে মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন করা সহ কিছু উদ্যোগ ও সুন্দর ভাষণ দিয়ে জীবদ্দশায় ও মৃত্যুর পরেও বেশ প্রশংসিত হন তিনি। নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর বাংলাদেশি মধ্যবিত্ত বাংলাদেশি মামদানি খোঁজ করতে শুরু করে। ওসমান হাদি, সাদেক কাইয়ুম অনেকের মধ্যে ভবিষ্যৎ মামদানি খুঁজে ফিরছিল নেটিজেনরা। কিন্তু হঠাৎ জেনজিদের একাংশ এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানির সাথে তুলনা করতে শুরু করে ঢাকার সাবেক মেয়র আনিসুল হকের সাথে। তবে রাজনৈতিক সচেতনদের কাছে এটি সাধারণ কোনো ঘটনা নয়। এর ভেতরে লুকিয়ে আছে রাজনৈতিক স্মৃতি, ফ্যাসিবাদের অ্যাস্থেটিক রূপ আর দুর্বল গণতন্ত্রে জনমতের উপর এর প্রভাব। ফ্যাসিবাদ নিয়ে কাজ করা গবেষক অ্যাক্টিভিস্টরা বহুদিন ধরে বলেন, ফ্যাসিজম সাধারণত আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে শুরু হয় না, এগুলো শুরু হয় দৃশ্যপট দিয়ে। ফ্যাসিজম যখন প্রতিষ্ঠিত হতে থাকে, পরিচ্ছন্ন রাস্তা, চকচকে ফুটপাথ, উজ্জ্বল লাইট, সুন্দর সাজানো শহর, এক কথায় উন্নয়নের পাহাড় কিংবা গান, কবিতা, সৃজনশীলতা অর্থাৎ উচ্চমানের আর্ট কালচারের উন্মেষ, এমনকি ক্রীড়া ও বিনোদন জগৎ, এগুলোই হয়ে ওঠে ফ্যাসিজমের বৈধতার ভাষা। কারণটা সহজ, যখন রাষ্ট্রকে কর্তৃত্ববাদী বানাতে থাকে তখন এসবের দিকে জনগণের মনোযোগকে ঠেলে দেয় শাসকরা। তখন সামগ্রিক কাঠামোর বদলে নির্দিষ্ট নেতাকে সমস্যার সমাধানকারী হিসেবে ব্র্যান্ডিং করা হয়, উন্নয়নকে রূপকথার মতো সাজানো হয়। আর জনগণ যখন গালি দেয় তখন বলে নিচের লোকেরা খারাপ, কিন্তু মূল মাথা যিনি তিনি হয়তো এতটাও খারাপ না। আবার অবকাঠামোর উন্নয়ন দিয়ে দেখানো হয়, দেখো কাজ তো হচ্ছে, যদিও সেই কাজের মধ্যে দুর্নীতি ও জবাবদিহিহীনতা প্রতিষ্ঠিত হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার নগর রাজনীতির গবেষণায় বারবার দেখা যায় সড়ক, ফ্লাইওভার, মেট্রো এসব দৃশ্যমান অবকাঠামো এক ধরনের কৃত্রিম উন্নয়নের অনুভূতি তৈরি করে। মধ্যবিত্তরা, বিশেষ করে নগরবাসী, রাষ্ট্রীয় সহিংসতা থেকে শারীরিক ও মানসিকভাবে দূরে থাকে। এই দূরত্বই তাদেরকে চকচকে প্রকল্প দেখে মুগ্ধ হতে দেয়, অথচ সেই চকচকে বাস্তবতার পেছনে থাকে দমন পীড়নের দিকে অন্ধকার দিক। ধারণাটা পুরনো। যখন গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতির মতো অভিযোগ ওঠে তখন মানুষের একাংশ একই যুক্তিতে ফিরে যায়, দেশটা তো উন্নয়ন করছে। রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় এটি সেই বিনিময়, রাজনৈতিক স্বাধীনতার বদলে চোখে দেখা উন্নয়ন। তারা শোষণকে সমর্থন করে না, তারা কেবল সেটা এড়িয়ে যায়, কারণ দৃশ্যমান উন্নয়নের আরামে প্রশ্ন করা অস্বস্তিকর, এবং তারাও এই শাসনের ভিকটিম নন, কিছুটা সুবিধাভোগী। এটাই গবেষকদের ভাষায় অথরিটেরিয়ান এফিসিয়েন্সি। বাছাই করা কিছু উন্নয়ন দেখিয়ে শাসনকে কার্যকর হিসেবে উপস্থাপন করা, অথচ গভীর সমস্যাগুলো সব ধামাচাপা দিয়ে রাখা। আনিসুল হককে ঘিরে গড়ে ওঠা নস্টালজিয়া ঠিক এই প্যাটার্নের ভেতরে পড়ে। তার মেয়াদকালকে আজ স্মরণ করা হয় মূলত নগর সাজসজ্জার গল্প দিয়ে, রাস্তা পরিষ্কার, সাইনবোর্ড সরানো, ল্যান্ডস্কেপিং, বিশেষ করে কিছু নজরকাড়া সুন্দর নির্মাণগুলো। কিন্তু আনিসুল হকের এই গল্পের আরেকটা দিক আছে, সেটি হলো তখনকার রাজনৈতিক কাঠামো। তার আওয়ামী লীগ সরকার যে সময় ফ্যাসিবাদ, দুর্নীতি, কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ আর ভিন্নমত দমনের অভিযোগের মধ্যে ছিল, সেই সময়ের কিছু নান্দনিক উন্নয়ন স্বভাবতই একটা প্রতীকী কাজ করেছিল শাসকের ইমেজ ভালো করার। 2024-এর ফ্যাসিবাদের বিতাড়নের পর নতুন করে আনিসুল হকের প্রতি আগ্রহ বাড়ল। মৃত্যু দিবসে যখন তাকে সেই আগের মতোই সশ্রদ্ধে স্মরণ করা হয়, তখন সেটা আসলে একই মানসিক অবস্থা তুলে ধরে। যারা একসময় সমালোচকদের বিকল্প কই বলে থামাতেন, তারাই এখন আনিসুল হককে নিয়ে মোহ প্রকাশ করছেন। এই নস্টালজিয়া শুধু মানুষটির প্রতি নয়, বরং তারা যে গুরুত্বপূর্ণ ইস্যু রেখে দৃশ্যমান সৌন্দর্য আর আরাম চায় তার প্রতিও।